ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড পার্ট, তড়িৎ রাসায়নিক কোষ, ড্যানিয়েল কোষ, গ্যালভানিক কোষ, এগুলো কিভাবে সেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন উৎপন্ন হয়, ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হয়, সেই ইলেকট্রনের প্রবাহ থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি এবং এই বিদ্যুতের সাহায্যে আমরা বিভিন্ন প্রকারের ডিভাইস, বিভিন্ন প্রকারের যন্ত্র পরিচালনা করে থাকি। অর্থাৎ সেখানে আমরা আরো শিখব কিভাবে আমরা, যেমন ল্যাড স্টোরেজ সেল, মানে সেখানে কি, যখন বিদ্যুৎ থাকবে সেখানে বিদ্যুৎ ইলেকট্রন গিয়ে ওই কোষের মধ্যে জমা হবে, যখন বিদ্যুৎ চলে যাবে তারপরে সেই জমা হওয়া বিদ্যুৎ আবার সাপ্লাই দিবে। আইপিএস এ আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, টর্চ লাইটে যে আমরা ব্যাটারি ব্যবহার করি, রিমোট কন্ট্রোলে যে ব্যাটারি ব্যবহার করি, গেমসে যে ব্যাটারি ব্যবহার করি, ড্রাই সেল, এই ড্রাই সেল এটাও কিন্তু এক রকমের তড়িৎ রাসায়নিক কোষ। ড্রাই সেল কেন বলি, কারণ সেখানে দ্রবণ থাকে না, সেখানে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পেস্ট থাকে, পানি টানি থাকে না, পানির কারবার সেখানে নাই, এই জন্য এটাকে ড্রাই সেল বলি। তবে এটাও কিন্তু একটি তড়িৎ রাসায়নিক কোষ। এখানেও ব্যাটারির ভিতরে কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়া আছে, সেখানে রাসায়নিক বিক্রিয়া হয়, এক তড়িৎদ্বারে জারণ হয়, আরেক তড়িৎদ্বারে বিজারণ হয়। যখনই তুমি ব্যাটারিকে সার্কিটে যুক্ত করবা, যেই তড়িৎদ্বারে ইলেকট্রন উৎপন্ন হয়েছে ত্যাগ হয়ে, সেই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন প্রবাহ সার্কিটের ভিতর দিয়ে আরেক তড়িৎদ্বারে যাবে, আর এইভাবে ইলেকট্রনের প্রবাহের দ্বারাই তখন তোমার ডিভাইসগুলো চলবে। তো এগুলো আমরা শিখবো। তার আগে বিভব কি জিনিস, ধনাত্মক বিভব, ঋণাত্মক বিভব কি, বিভব কি, আমরা যদি বিভব না বুঝি তাহলে কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন কোন তড়িৎদ্বারে প্রবাহিত হবে, বিদ্যুৎ কোন তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বারের দিকে যাবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার হবে না। তো আমরা সেগুলো আগে বুঝতে হবে। এটা বুঝতে হলে আমরা আগামী ক্লাসে কোষের গঠন সম্পর্কে আলোচনা করব, ড্যানিয়েল কোষ বা ল্যাকলেস বা আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষের একটি সাধারণ যে একটা কোষ, আমরা ড্যানিয়েল কোষটাই আমরা বেশি এক্সাম্পল দিয়ে থাকি, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তার আগে এই ড্যানিয়েল কোষের মধ্যে তো বুঝলাম এক তড়িৎদ্বার থাকে অ্যানোড, আরেক তড়িৎদ্বার থাকে ক্যাথোড, অ্যানোডে ইলেকট্রন জমা হয়, সেই যখন সুইচ অন করো ইলেকট্রনগুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, সেগুলো তো পরে। তার আগে কেন অ্যানোডে ইলেকট্রন জমা হলো, কোত্থেকে এই ইলেকট্রনগুলো আসলো এবং এই ইলেকট্রনগুলো কেনই বা জমা হলো, আবার আরেক তড়িৎদ্বারে পজিটিভ চার্জ, আরেক তড়িৎদ্বারে শুধু ঘাটতি হবে, খালি ইলেকট্রন গিয়ে ঘাটতি হবে, প্লাস চার্জ সৃষ্টি হবে, একদিকে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, নেগেটিভ চার্জ বাড়তেছে, বিভব বাড়তেছে, নেগেটিভ বিভব, আরেকদিকে পজিটিভ বিভব বাড়তেছে, মানে ধনাত্মক চার্জ বাড়তেছে, মানে ঘাটতি বাড়তেছে। যখনই এদেরকে বিদ্যুতের তার দ্বারা যুক্ত করব, সুইচ অন করব, তখনই যেই তড়িৎদ্বারে ইলেকট্রনগুলো উৎপন্ন হয়ে জমা হয়েছিল, সেই ইলেকট্রনগুলো তখন ঘাটতি যেখানে আছে সেখানে প্রবাহিত হবে। কেন, এই বিষয়গুলো আমাদের আগে বুঝতে হবে। তার আগে নার্ভ তথ্য, নার্ভ তথ্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো কি সেটা, মনোযোগ দিবে সবাই। আমাদের কি মনে আছে সেই তড়িৎ রাসায়নিক সারির কথা, কে না কে ম্যাগাইভার এলো, কে না কে ম্যাগাইভার এলো, যেন ফিরে সুস্মিতাকে পাবে, হায় কুলাঙ্গার, হাজি আজিজ পেটাবে আমায়, এগুলো আছে যে আমাদের। তো সক্রিয়তা সিরিজে কে সবার উপরে, পটাশিয়াম, মনে আছে তো আমাদের। আচ্ছা, তার মানে তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, সবচেয়ে ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি কম হচ্ছে গোল্ডের। ওকে ফাইন, বোঝার চেষ্টা করিও বাবা, আমরা কিন্তু এটা লাগবে। এখন আমরা এখানে এই দুইটার দিকে একটু তাকাই, কপার আর হচ্ছে দস্তা, জিঙ্ক আর কপার। দেখো সক্রিয়তা সিরিজে কে উপরে অবস্থান করছে, জিঙ্ক, আর কে নিচে অবস্থান করছে, কপার। তোমাদের কি মনে আছে, এটাও বলেছিলাম জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন সৃষ্টি হয়, কপার থেকে কপার আয়ন সৃষ্টি হয়, আয়রন থেকে আয়রন, এগুলা কিন্তু সব আয়ন আছে। তা আয়নগুলোর সক্রিয়তার কথা কি মনে আছে, আয়নগুলো চার্জ মুক্ত হবার প্রবণতার কথা কি মনে আছে, কোন আয়নের চার্জ মুক্ত হবার প্রবণতা সবচেয়ে বেশি, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তাহলে যে পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, তার আয়নের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি এবং ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবার টেন্ডেন্সি কিন্তু কম। তাহলে কপারের যেহেতু ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি কম, নিচে দেয় বাবা দেখো উপরের দিকে যে মৌল তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, তাহলে যেহেতু কপার নিচের দিকে অবস্থান করছে তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি খুব কম। তাহলে এর থেকে যে আয়ন সৃষ্টি হবে, এই আয়নের কিন্তু আবার ইলেকট্রন গ্রহণ করে পরমাণু হবার টেন্ডেন্সি অর্থাৎ চার্জ মুক্ত হবার প্রবণতা কিন্তু জিঙ্ক আয়নের থেকে কপার আয়নের বেশি। তাহলে এই জিনিসটা থেকে একটা বিষয় বাবা ক্লিয়ার হও, দেখো সেটা কি, দস্তা আর কপার এই দুটার মধ্যে, জিঙ্ক আর কপারের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, পরমাণু হিসাবে কপার থেকে দস্তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি। যদি ডাউট থাকে বলতে পারো। আবারও বলছি, কপার আর দস্তার মধ্যে জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি। আর জিঙ্ক আর কপার আয়নের মধ্যে, জিঙ্ক আয়ন আর কপার আয়নের মধ্যে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবার প্রবণতা, তার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা জিঙ্ক আয়ন থেকে কপার আয়নের বেশি। যদি কারো ডাউট থাকে বলতে পারো, এগুলো আগামী গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে।
ডাউট থাকলে কারো বলতে পারো, না বুঝলে কিছু বলতে পারো। যে ক্লাস আজকে নতুন জয়েন করেছো কিংবা আগের ক্লাসগুলো পাও নাই, তার জন্য কোনো মার্সি বা কোনো দয়া আমার কাছে নেই, দরকার নাই। তুমি ক্লাস বুঝলে বুঝো, না বুঝলে নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নেই আমার। কি করব তোমার জন্য? কি আবার সে ব্যাক, আবার 4টা 5টা ক্লাসকে আবার আমি আমি পেছন থেকে টেনে আনবো? সুযোগও নেই আমার, কিভাবে করব? এখন তোমাকে শুধু এটুকু আমি অ্যাডভাইস করতে পারি, জীবনটাকে নিয়ে এত বড় জুয়া তোমরা খেলো না। এটা কোনো গেম না। তোমরা যে পাবজি খেলো, এইগুলা খেলো, এটা গেম না, জীবনটা গেম না। জীবনটা একটি প্ল্যান মাফিক একটি পরিকল্পনা মাত্র। প্ল্যান থাকতে হবে, প্ল্যানের পরিকল্পনার যে বাস্তবায়ন, যে ইমপ্লিমেন্টেশন সঠিক পথে হতে হবে। তোমরা সঠিক পথে নাই। প্ল্যান করলে হবে না, প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে করতে হবে। অনেক সময় দেখবা তুমি 10টা প্ল্যান করেছো, এর মধ্যে প্ল্যানগুলো তুমি 1 2 3 করে অ্যারেঞ্জ করে তুমি প্রয়োগ করছো, দেখবা যে সফল হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে? হয়তো প্ল্যানগুলো, প্রত্যেকটি প্ল্যান, তুমি 10টা প্ল্যান তুমি নিয়েছো, প্রত্যেকটি প্ল্যান খুব এফেক্টিভ এবং এগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নেই, এগুলো খুব ভালো প্ল্যান। কিন্তু এই প্ল্যানগুলো তোমার জীবনে ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগের ক্ষেত্রে হয়তো ক্রমটা ঠিক নাই। যেটা প্রথমে প্রয়োগ করার কথা, এটা তুমি লাস্টে গিয়ে প্রয়োগ করছো বা তৃতীয় চতুর্থ দিকে প্রয়োগ করছো না। তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, বুঝতে হবে। আর এই যে প্ল্যান করলাম, প্ল্যান তো আমরা জানি, আমাদের অনেক প্ল্যান আছে, আমাদের অনেক ইথিক্স আছে আমাদের জীবনে, কিন্তু ইথিক্সটা আমার জীবনে কখন কিভাবে অ্যাপ্লাই করব, এটা বুঝতে হলে আমাদের সাথে জয়েন থাকতে হবে। আমাদের থেকে ডিটাচড হয়ে, ক্লাস থেকে ডিটাচড হয়ে, কলেজ থেকে ডিটাচড হয়ে তুমি তোমার ভালো রেজাল্টের জন্য এত এত প্ল্যান তৈরি করলা, সকাল 10টা থেকে উঠাই তুমি রুটিন তৈরি করছো, পড়বা, এই করবা, সেই করবা, এগুলো প্ল্যান করতে পারো, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করতে গেলে তোমাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে, শিখতে হবে, শিখা। আমি আবারও বলছি, কপার এবং দস্তা অনেকগুলো মৌল আছে, এর মধ্যে যে কোনো দুইটাকে নিয়েছি আমি। তুমি ইচ্ছা করলে ম্যাগনেসিয়াম এবং কপারকে নিতে পারতে, হোয়াটএভার। আমি দস্তা এবং কপারকে নিয়েছি, তার মানে বুঝতে পেরেছি কপার আর দস্তার মধ্যে, পরমাণুর মধ্যে দস্তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, আর দস্তার আয়নের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি কম। আর কপারের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, গ্রহণ করার ইলেকট্রন, আয়ন থেকে গ্রহণ করে চার্জ মুক্ত হওয়ার টেন্ডেন্সি কিন্তু বেশি। তার মানে বুঝতেই পারলাম, একজনের হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, গ্রহণ করার কম। আরেকজনের হচ্ছে গ্রহণ ত্যাগ করার টেন্ডেন্সি কম, গ্রহণ করার বেশি। এই দুইটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আমি এখন তোমাদের বিভব কিভাবে সৃষ্টি হয় সেটা বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, ধরে নাও এখানে একটি পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি একটি দস্তার দণ্ড অর্থাৎ জিঙ্কের তৈরি একটি দণ্ডকে নিয়ে এখানে তুমি এই দণ্ডটাকে কোথায় নিমজ্জিত করলা? যার মধ্যে নিমজ্জিত করলা সেটা হচ্ছে দস্তার কোনো লবণ, যেমন জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইড একটা কিছু। দস্তার লবণ দ্রবীভূত, মানে পানিতে দ্রবণ, এটা কিন্তু কঠিন সোডিয়াম, যে জিঙ্ক সালফেট না, জিঙ্ক সালফেটের পানির দ্রবণ, জলীয় দ্রবণ, সেখানে তুমি দস্তার দণ্ডকে ডুবিয়েছো, নিমজ্জিত করেছো। আসো, আবার এখানে কি করছো? কপার সালফেট দ্রবণের মধ্যে, কপার সালফেট জলীয় দ্রবণের মধ্যে তুমি কপার দণ্ডকে নিমজ্জিত করেছো, কপার দণ্ডকে নিমজ্জিত করেছো। খেয়াল করো, দস্তার সালফেটের মধ্যে দস্তার দণ্ডকে নিমজ্জিত করেছো, কপার সালফেট দ্রবণে তুমি কপার দণ্ডকে নিমজ্জিত করেছো। ওকে, ফাইন। এখন খেয়াল করো তুমি, আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটাই কিন্তু দণ্ড, দুইটা লবণে। যেমন দস্তাকে যদি অন্য কারো কপার সালফেটের লবণে তুমি যদি নিমজ্জিত করতে, এখানে কিচ্ছু হইতো না। আবার কপার দণ্ডকে যদি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে নিমজ্জিত করতে, তাহলে কিচ্ছু হতো না। বিজ্ঞানী নার্স্ট বলেছেন, কোন ধাতুকে তার কোন লবণে যদি নিমজ্জিত করো, কোন ধাতুকে তার কোন লবণ, এটা হতে পারে কপারের সালফেট লবণ, হতে পারে কপারের নাইট্রেট লবণ, কপারের লবণ হতে হবে, সালফেট হতে হবে, এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নয়। দস্তার দণ্ডকে তুমি দস্তার লবণে নিমজ্জিত করছো, দস্তার সালফেট হতে হবে বিষয়টা তা না, দস্তার নাইট্রেট হতে পারে, দস্তার কার্বনেট হতে পারে, দস্তার ক্লোরাইড হতে পারে, দ্রবণীয় লবণ হলেই চলবে। তাহলে এখন কোন দণ্ডকে, কোন ধাতুকে বা কোন ধাতুর তৈরি দণ্ডকে বা খণ্ডকে যদি তার কোন লবণের মধ্যে নিমজ্জিত করো, তাহলে সেখানে দুইটি টেন্ডেন্সির সৃষ্টি হয়, দুইটি টেন্ডেন্সি, দুইটি প্রবণতা, দুইটি চাপের সৃষ্টি হয়। চাপ কি জিনিসটা একটু খেয়াল করো বাবা। সে ফর এক্সাম্পল, ধরে নাও ড্যাফোডিল কলেজে ভবনটা ধরে নাও 10 তলা। এখন সেখানে দুটা লিফট আছে, আরে লিফট অথবা মনে করো সিঁড়ি, যেটাই মনে করো। একটা হচ্ছে উঠার জন্য নির্ধারণ করা আছে, একটা এই সিঁড়ি দিয়ে শুধু উঠতে পারবে, নামতে পারবে তবে কম বা রেস্ট্রিক্টেড করা। অথবা তুমি এটাও চিন্তা করতে পারো, এটাও তুমি একটাই সিঁড়ি আছে, সাপোজ একটাই তোমার কলেজের সিঁড়ি আছে, এই সিঁড়িতে সকাল 8টায় মনে করো তোমার কলেজ শুরু হয়, তাহলে সকাল 8টায় সকল স্টুডেন্ট সিঁড়ি দিয়ে উঠতে থাকবে,
তাহলে বলো তো, সকালবেলা এই সিঁড়িতে উঠার চাপ বেশি নাকি 2-4 জন যে নামবে না তা না, নামবে কিন্তু। বোঝার চেষ্টা করিও, নামছে কম, উঠছে বেশি। আবার যখন ছুটি হবে তখন নামবে, নামার পরিমাণটা বেশি, উঠবে না যে কম, 2-1 জন না তা না, উঠবে কম। এখন তুমি খেয়াল করো, একটা রুমে যদি অনেকগুলো লোক থাকে আর যদি ছোট্ট একটা দরজা থাকে, তাহলে এই ভিতরে, রুমের ভিতরে যতগুলো লোক আছে সবাই যদি এট এ টাইম বের হতে চায় দরজা দিয়ে, তাহলে কিন্তু সেখানে চাপাচাপির সৃষ্টি হবে, চাপ সৃষ্টি হবে একটা। হ্যাঁ, অর্থাৎ একই কাজ যখন সবাই একসাথে করতে চায় তাহলে সেখানে একটা চাপের সৃষ্টি হয়। এটা ঠিক তো? যে কোনো কাজ, যেমন আমরা মনে করি আজকে এসএসসি রেজাল্ট দিল, আজকে এই ঢাকা বোর্ডের যে আমাদের ওয়েবসাইট আছে, এত ট্রাফিক জেনারেট হবে, ওদের যে ব্যান্ডউইথ কভার করতে পারবে না। তুমি দেখা গেছে তুমি দিয়েছো, তোমার মেসেজ সেন্ড হচ্ছে না, রেসপন্স আসছে না, কারণটা কি? কারণ এটা এত চাপ পড়েছে, এট এ টাইম সবাই এই ওয়েবসাইটের উপর হুমড়ি খেয়ে পড়েছে জানার জন্য, রেজাল্ট জানার জন্য। তাহলে এট এ টাইম যখন কোন একটা কাজ করি আমরা সবাই, ওটার উপর চাপ পড়ে। এখন তুমি খেয়াল করো বাবা, মনোযোগ দাও, আমরা এটাই এখন বোঝানোর চেষ্টা করব। দস্তার যেহেতু ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে কি হয়, দস্তার আয়ন হয়। আচ্ছা বাবা, এখানে যে দস্তার সালফেট গুলো আছে, তাহলে এখানে কি শুধু তারা আণবিক অবস্থায় আছে নাকি দস্তার আয়ন এবং সালফেট আয়ন গুলো সেপারেট হয়ে স্বাধীনভাবে বিচরণ করছে? স্বাধীন। কোন আয়নিক লবণ, দ্রব, যৌগ পানিতে দ্রবীভূত হয়ে আয়নগুলো সেপারেট হয়ে স্বাধীন চলাচল করে। এখন এই দস্তার দণ্ডের মধ্যে দস্তাগুলো কি অবস্থায় আছে? দস্তার পরমাণুগুলো এখানে একদম দাতব বন্ধনে আবদ্ধ আছে, দস্তার পরমাণুগুলো দাতব বন্ধনে আবদ্ধ, আর এখানে দ্রবণের মধ্যে দস্তার আয়নগুলো স্বাধীন চলাচলে, মুক্ত, সক্ষম, একদম স্বাধীন। এখন দস্তার দণ্ডকে যখন তুমি দস্তার লবণে নিমজ্জিত করলা, তখন কিন্তু দস্তার পরমাণুগুলো, ওই যে বলে না যে যে অবস্থানে আছে সেই অবস্থানে সে শান্তি নাই, সুখে নাই, সে মনে করে তার ওই অবস্থানে বুঝি তারা খুব সুখে আছে। এখন দস্তা হয়তো চিন্তা করছে, ইস তারা কত স্বাধীন, কি মুক্ত, কি কোনো বাইন্ডিং নাই, কিছু নাই, আমি যদি তাদের মতো হতে পারতাম। তাহলে দস্তার পরমাণু দস্তার আয়ন হতে পারবে, কন্ডিশন আছে কি, তোমাকে 2টি ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তখন অনেকেই কি করে, দস্তার দণ্ড থেকে দস্তার পরমাণুগুলো, এই দস্তার দণ্ডের মধ্যে দস্তার যোজনী হচ্ছে 2, তাহলে তাকে 2টি ইলেকট্রন ছেড়ে দেয়। 2টা ইলেকট্রনকে আমরা 2টা মাইনাস চার্জ দ্বারা আমরা ইন্ডিকেট করলাম। তাহলে দস্তার পরমাণু যখনই দস্তার পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করবে, দণ্ডের মধ্যে ছেড়ে দিবে, তখনই দস্তার আয়ন হিসেবে দ্রবণে আসলো। আচ্ছা, আগে থেকে কি দ্রবণে দস্তার আয়ন নাই? আছে। ধরে নিচ্ছি আমরা 100 আছে, সাপোজ কোটি কোটি থাকে, 100 আছে ধরে নিলাম। তাহলে আগে থেকেই তোমার দস্তার দ্রবণে দস্তার আয়ন ছিল 100, সালফেট আয়নও ছিল 100। কিন্তু যখনই তুমি দস্তার দণ্ডকে এই দ্রবণের মধ্যে নিমজ্জিত করবা, দণ্ড থেকে দস্তার পরমাণুগুলো ক্রমান্বয়ে কি হতে থাকবে, আয়ন হিসেবে দ্রবণে আসতে থাকবে। তাহলে দ্রবণে কিন্তু সালফেট আয়ন চেঞ্জ হবে না, সালফেট আয়নের সংখ্যা অপরিবর্তিত থাকবে, কিন্তু দস্তার আয়নের সংখ্যা কিন্তু দিনকে দিন বা সময়ের সাথে সাথে কি হবে, পরিবর্তন হবে, বাড়বে, সময়ের সাথে সাথে বাড়বে। আচ্ছা, এখন খেয়াল করো, দস্তার এই দ্রবণে যে আয়নগুলো আছে, কম আছে বেশি আছে, যেটাই আছে খেয়াল করো। এখন দস্তার আয়নগুলো আবার কি হবে, যারা দ্রবণের মধ্যে দস্তার আয়নগুলো আছে, তারা হয়তো চিন্তা করবে, ইস তারা কত ভালো আছে, কি শান্তিতে বসে আছে, কি সুন্দর অ্যারেঞ্জ হয়ে সারিবদ্ধ ভাবে বসে আছে, কি ভালো, এটাই তো ভালো জীবন। তাহলে আমরা কি করি, দস্তার আয়ন থেকে দস্তার পরমাণু হই। তাহলে দস্তার আয়ন তো আর দণ্ডের মধ্যে জমা হতে পারবে না, দস্তার আয়ন যদি দণ্ডে জমা হইতে চায় তাহলে পরমাণু হতে হবে, তাহলে তখন তাকে কি করতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে খেয়াল করো তুমি, দস্তার আয়ন দস্তার পরমাণু হতে চায়, আর দস্তার দণ্ড থেকে দস্তার পরমাণু আয়ন হতে চায়। তবে কোন ধাতুর, দেখো, দস্তার পরমাণু থেকে আয়ন হওয়া, ইলেকট্রন ত্যাগ করা, বাবা একটু খেয়াল করবেন, দস্তার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দস্তার আয়ন হতে চায়, এটা একটা টেন্ডেন্সি, এটা একটা চাওয়া, সবাই চায়। এই সারফেসে যত দস্তার পরমাণু আছে সবাই এট এ টাইম আয়ন হতে চায়, এটা একটা চাপ, এটা একটা টেন্ডেন্সি, এটা একটা চাপ, এটাকে বলি আমরা দ্রবণ চাপ। তাহলে দস্তার পরমাণু থেকে আয়ন হওয়া, এটা একটা চাপ, এখানে একটা, সবাই যখন এট এ টাইম সবাই আয়ন হতে চায়, সেখানে একটা চাপের সৃষ্টি হয়, এটাকে আমরা বলছি দ্রবণ চাপ বা সলিউশন প্রেসার। আর দস্তার এই দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে সেগুলো পরমাণু হতে চায়, তার মানে দ্রবণের আয়নগুলো 2টা ইলেকট্রন গ্রহণ করে দস্তার পরমাণু সলিড হিসাবে কি হইতে চায়, দণ্ডের মধ্যে জমা হইতে চায়, এটাকে আমরা বলি অসমোটিক চাপ। তার মানে কোন ধাতুর দণ্ডকে তার লবণের দ্রবণে নিমজ্জিত করলে সেখানে 2টি চাপের সৃষ্টি হয়, একটা হচ্ছে দ্রবণ চাপ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে আয়ন হতে চায়, আর একটা হচ্ছে অস্ফটিক চাপ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে পরমাণু হতে চায়। 2টা চাপ সৃষ্টি হয়। তবে প্রত্যেক ধাতুর প্রত্যেক মৌলের এই 2টা চাপ কখনোই সমান হয় না, একটা যে কোনো বেশি হয়।
কারো দ্রবণ চাপ বেশি, কারো অসমোটিক চাপ বেশি। এখন তুমি বলো তো কপারের মধ্যে কি হবে? কপারের মধ্যে সেম ঘটনা ঘটবে। কপার দণ্ড থেকে কপার আয়ন হওয়ার টেন্ডেন্সি থাকবে, আবার দ্রবণ থেকে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে দণ্ডে গিয়ে জমা হওয়ার টেন্ডেন্সি থাকবে। এখানেও দ্রবণ চাপ থাকবে, এখানেও অসমোটিক চাপ থাকবে, এখানেও ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি থাকবে, গ্রহণ করার টেন্ডেন্সি থাকবে। কিন্তু এতক্ষণ আমরা যে বলেছি, বলতো দস্তা আর কপারের মধ্যে দুটোটা যেহেতু সমান হবে না, কার কোনটা বেশি হবে? দস্তার ক্ষেত্রে দণ্ডের থেকে পরমাণু আয়ন হওয়ার টেন্ডেন্সি বেশি হবে এবং পরিমাণ বেশি হবে, আর মাত্র কয়েকটি হয়তো দস্তার আয়ন গিয়ে কি হবে? পরমাণু হবে। কারণ দস্তার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, তার আয়নের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি কিন্তু কম। আর কপারের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি কম, তার মানে কপার থেকে কপার আয়ন হওয়ার টেন্ডেন্সি কম, কিন্তু কপার আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু হয়ে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু কপারের বেশি। এই জন্য আমরা বলতে পারি দস্তার কিন্তু দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম, আর কপারের কিন্তু দ্রবণ চাপ কম, অসমোটিক চাপ বেশি। এটা বুঝছো কিনা বলো? এই কথাটাকে বুঝছো কিনা বলো? আমাকে নিশ্চিত হতে হবে আমরা কি দ্রবণ চাপটা বুঝছি, অসমোটিক স্যার চাপটা বুঝছি? লাস্টের লাইনটা একটু আবার বুঝিয়ে দেন। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? মাহের? জি স্যার। জি, লাস্টের লাইনটা কোনটা বলে তো গেছি। ওই যে স্যার কি অসমোটিক চাপ বেশি ওইটা। আমি বলেছি কোন ধাতুকে যখন তার লবণের দ্রবণে নিমজ্জিত করব, ডুবাবো, সেখানে দুইটা চাপই সৃষ্টি হয়, অর্থাৎ দুইটা টেন্ডেন্সি সৃষ্টি হয়। দণ্ড থেকে পরমাণু আয়ন হইতে চায়, আবার দ্রবণে থাকা আয়নগুলো দণ্ডে গিয়ে পরমাণু হইতে চায়, দুইটাই হয়। তবে কারো কারো দ্রবণ চাপ বেশি, কারো অসমোটিক চাপ বেশি। দস্তা এবং কপারের মধ্যে কার দ্রবণ চাপ বেশি হবে, কার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি হবে, একটু আগে আলোচনা করে আসছিলাম। বলো, তুমি বলো এবার। স্যার এগুলা তো বুঝছি স্যার, এই যে কোনটা দ্রবণ চাপ কোনটা অসমোটিক চাপ এটা একটু বলেন। তো এটা বুঝলে তুমি এটা বুঝো না, এটা আবার কেমন কথা বললা? কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কথাটা? মানে স্যার বলেছি। ওইগুলা তো হ্যাঁ বলো। তাইলে মনে হয় তোমার প্রশ্নটাই বুঝতে পারিনি, আবার করো তো দেখি একটু। স্যার মানে দ্রবণ চাপ কোনটা অসমোটিক চাপ কোনটা এটা একটু বলেন। ওরে বলে তো লেখেও দিয়েছি, দস্তার পরমাণু থেকে যে কোনো, এই যে কপার পরমাণু থেকে আচ্ছা কপার স্যার, আয়ন হওয়া, এটা হচ্ছে দ্রবণ চাপ। সরি আর সরি। আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে পরমাণু হওয়া, এটা হচ্ছে অসমোটিক চাপ। দস্তার দ্রবণ চাপটা বেশি, অর্থাৎ দস্তার ইলেকট্রন ত্যাগ করে আয়ন হওয়ার টেন্ডেন্সিটা বেশি, আর তার আয়ন থেকে পরমাণু হওয়ার টেন্ডেন্সিটা কম। কারণ এখানে আমরা বলেছি সে সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থান করে দস্তা, জি কপার স্যার, থেকে অনেক থ্যাংক ইউ উপরে, স্যার, বুঝছি। তাই তার ইলেকট্রন ত্যাগ করে আয়ন হওয়ার প্রবণতা বেশি, আর কপারের ইলেকট্রন গ্রহণ করে পরমাণু হওয়ার প্রবণতাটা বেশি। তাই আমরা বলছি দস্তার দ্রবণ চাপটা বেশি, অর্থাৎ দস্তার ক্ষেত্রে এটা বেশি হয়, এটা কম হয়। আর কপারের ক্ষেত্রে কি হবে বলতো দেখি উল্টাটা? কপার পরমাণু থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার আয়ন হবার এই যে দ্রবণ চাপটা, এটা খুব কম, এটা হবে কপারের ক্ষেত্রে কম। আর বেশি হবে কোনটা? কপার আয়ন থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু হবার, এইটা হবে খুব বেশি। অর্থাৎ বলতে চাচ্ছি দ্রবণ চাপটা কম, অস্ফটিক চাপটা কিন্তু কপারের ক্ষেত্রে বেশি। এটা এটুকু বুঝতে পারছি কিনা সবাই একটু খেয়াল করো। জি স্যার, বুঝছি স্যার একদম। মাহের তো প্রশ্ন করছে, কিন্তু অন্যরা তো প্রশ্নও করে না, অথচ বুঝে নাই। একটু আগে 31 জন ছিল, এখন 27 জন, 32 জন 33 জন হয়ে গিয়েছিল, এখন 27 জন। কারণ কি? ভাল লাগে নাই ক্লাসটা। একটা কাজ আসছে, গুরুত্বপূর্ণ কাজ, কেউ একজন ফোন দিয়েছে, সেখানে যাওয়া দরকার, তাই গিয়েছে। ভালো লাগে খুব। আল্লাহু আকবার, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই যদি এটা বুঝে থাকি দ্রবণ চাপ কারো বেশি, কারো দ্রবণ চাপ কম, আবার কারো অসমোটিক চাপ বেশি, দ্রবণ চাপ কম, এটা হতে পারে। এটা সক্রিয়তা সিরিজের দিকে তাকাবো, কার থেকে কার দ্রবণ চাপ বেশি হবে, কার থেকে কার অসমোটিক চাপ বেশি হবে, অর্থাৎ কার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি হবে। ইলেকট্রনিক আমাদের যে কেমিক্যাল সিরিজ আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সেটার দিকে তাকালেই আমাদের খুব ইজিলি বুঝে যাব কার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি, অর্থাৎ দ্রবণ চাপটা বেশি হবে, আর কার ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, অর্থাৎ অস্ফটিক চাপটা বেশি হবে। সক্রিয়তা সিরিজের দিকে তাকালে এটা আমার খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে একটু খেয়াল করো তো বাবু, মনোযোগ দিও। ধরে নাও তুমি এই দণ্ডটা যখন নিমজ্জিত করলা, প্রথম সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত অনেক দস্তার পরমাণু আয়ন হয়েছে, মাত্র কিছু দস্তার আয়ন পরমাণু হয়েছে। তাহলে বলো তো বাবা, কথাটা বুঝতে হবে। এই দণ্ডে থেকে সাপোজ আমি একটু যদি এভাবে বলি, এভাবে অবশ্য টাফ বুঝানো, দেখি চেষ্টা করি। ধরে নাও প্রথম মিনিট বা প্রথম সেকেন্ড, সাপোজ প্রথম সেকেন্ড ধরো, প্রথম সেকেন্ড বা প্রথম মিনিট, ধরি না আমরা মিনিটই ধরি, প্রথম মিনিট, এত সময় অবশ্য লাগে না, প্রথম মিনিটে, শুরু থেকে প্রথম মিনিটে ধরে নাও এই পাত্রে দণ্ড থেকে, খেয়াল করবেন বাবা, দণ্ড থেকে 10টি দস্তার পরমাণু, একটা যদি দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 10টা দস্তায় কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 10 দুগুণে 20 ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে বলতো কতগুলো দস্তার আয়ন দ্রবণে আসবে?
10টি দস্তার আয়ন দ্রবণে আসবে। এটা বুঝছুনি কও দেখি। সাপোজ আমি সংখ্যাগুলো দিয়েছি, হাসিও না, সংখ্যাগুলো দিয়েছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য। তাহলে এই দণ্ড যখন তুমি নিমজ্জিত করলা, সে তখন থেকে 1 মিনিটের মাথায় আমরা টোটাল দেখতে পেলাম দণ্ড থেকে, সাপোজ দণ্ড থেকে 10টি দস্তার পরমাণু 10টি আয়ন হলো। কিভাবে? দণ্ডের মধ্যে 20টি ইলেকট্রন ছেড়ে গেছে। 20টি ইলেকট্রন মানে 20টা মাইনাস চার্জ দাও, সাপোজ 20টা মাইনাস চার্জ দাও। এই 20টা মাইনাস চার্জ মনে করো এখানে জমা হয়েছে, 20টি মাইনাস চার্জ, 20টি ইলেকট্রন এখানে জমা হয়েছে। ঠিক ওই একই মিনিটে, ওই 1 মিনিট সময়ে দ্রবণে থাকা দস্তার আয়ন কি এখানে জমা হয় নাই? হয়েছে। মাত্র একটা, মনে করো একটা দস্তার আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা দস্তার পরমাণু হিসেবে জমা হয়েছে। তাহলে এখানে দস্তার পরমাণু চলে আসছে 20টা, জমা হয়েছে একটা, তাহলে ঘাটতি হলো কয়টা? 19টা দস্তার পরমাণু ঘাটতি হলো। তাহলে দেখো ইলেকট্রন গ্রহণ হয়েছে 2টা, ত্যাগ হয়েছে 20টা। তাহলে নিট ফলাফল কি বলো? এখানে আরো 18টা ইলেকট্রন জমা থাকবে। খেয়াল করো, 20টা ইলেকট্রন একটু আগে উৎপন্ন হয়েছিল 10টা জিঙ্ক আয়নের কারণে। 10টা জিঙ্ক পরমাণু 10টা আয়ন হয়েছে, 20টা ইলেকট্রন এখানে ছেড়ে গেছে। এখান থেকে আবার 10টা আয়ন এখানে গিয়ে 2টা ইলেকট্রন খেয়ে ফেলেছে। তাহলে আরো 18টা ইলেকট্রন কিন্তু 1 মিনিটের মাথায় এই দণ্ডের মধ্যে 18টা ইলেকট্রন জমা হলো। ঠিক কিনা বলো? বুঝতে পেরেছো তোমরা? বুঝিনি স্যার। কি বুঝো নাই? স্যার এই হিসাব স্যার বুঝিনি। বুঝার চেষ্টা করো স্বামী। আর কেউ? আর কেউ? দেখো অনেকে কিন্তু ডরে, এখন একটা কথা বলবো না, প্রশ্ন করো। আর কেউ? আল্লাহু আকবার। হ্যাঁ, সামনের জন্য দেখো বলেছি, যেহেতু দস্তার দ্রবণ চাপ বেশি, অর্থাৎ পরমাণু থেকে আয়ন হবার টেন্ডেন্সি বেশি, তাহলে ধরে নিলাম যখন দস্তার দণ্ডটি নিমজ্জিত করেছি, তোমরা মনোযোগী হয়েও দেখো, মনোযোগী না হলে জিনিসগুলো রিপিট করতে হয়, ক্লাস পিছিয়ে যাই। বিশ্বাস করো, খুব পিছিয়ে থাকি তোমাদেরকে নিয়ে, খুব বেশি পিছিয়ে থাকি। মনোযোগী হও না, চট করে বুঝে যাও না, মানে কি মনোযোগটা অন্যদিকে থাকে তোমাদের। স্বামী তো হয়তো প্রশ্ন করে, এমন এখানে অনেকে আছে এখন এরপরও বুঝাবো না, এরপরও বুঝবে না। কারণ কি? চেষ্টাটাই সে করছে না। হয়তো বাবা মা বকবে, শফিক স্যার বকবে, প্রিন্সিপাল স্যার ওকে জিজ্ঞাসাবাদ করবে, আর অ্যাটেন্ডেন্স দেখলে, অ্যাটেন্ডেন্স কম থাকলে খুব খারাপ হবে, এই জন্য হয়তো ক্লাসে জয়েন থাকা। হয়তো অনেকে গিয়ে দেখো ক্লাস রাইখা আমারে বাথরুমে গিয়ে বসে আছে। তোমাদের মধ্যে অনেকে আছে দেখো, হয়তো বা অন্য কাজ করতেছে, অথবা হাতে ঘুরতেছে গাড়তেছে, আছে কিন্তু মোবাইল আমার লাইনে দেখাচ্ছে যে ও মিটিং এ আছে, আমার কলেজ ক্লাসে আছে, অথচ বাজারে ঘুরতেছে। এরকম অনেকে অনেকে আছে। এটা করিও না, মনোযোগী হও। ক্লাস করলে মনোযোগী হতে হয়। আমরা যেটা বলেছি, দস্তার দণ্ডকে যখনই দস্তার দ্রবণে নিমজ্জিত করব, শুরু থেকে 1 মিনিট, সাপোজ এগুলো সব ধরছি মন গড়া, 1 মিনিটের মাথায় গিয়ে আমরা দেখলাম যে এই দণ্ডের মধ্যে 18টা ইলেকট্রন জমা হয়েছে। কেমনে 18টা ইলেকট্রন জমা হলো? কারণ এই 1 মিনিটে দণ্ড থেকে 10টা দস্তার পরমাণু 10টা আয়ন হয়েছে। তো 10টার পরমাণু 10টা আয়ন হলে একটা পরমাণু যে 2টা ইলেকট্রন ত্যাগ করে, 10টা দস্তার পরমাণু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 20টা করবে না? স্বামী তুমি এটা বুঝেছো? জি স্যার। এটা বুঝছো নি? কও তাহলে এভাবে আগাতে পারবো। তুমি 10টা দস্তার পরমাণু 1 মিনিটের মাথায় গিয়ে, শুরু থেকে 1 মিনিট, প্রথম 1 মিনিটে 10টা দস্তার পরমাণু 10টা আয়ন হয়েছে। কিভাবে হলো? দস্তার মধ্যে ইলেকট্রন গুলো কি সে আকাশে ছেড়ে দিয়ে আসছে, নাকি দণ্ডের মধ্যে ছেড়ে দিয়ে আসছে? দণ্ডের মধ্যে। তাহলে দণ্ডের মধ্যে এই দস্তার পরমাণুগুলো আয়ন হবার কারণে দণ্ডের মধ্যে এই যে মাইনাস 20টা ইলেকট্রন, তার মানে ছেড়ে আসছে। এই 20টা ইলেকট্রন এখানে জমা হয়েছিল, 20টা ইলেকট্রন, সাপোজ ধরে নাও এখানে 20টা ইলেকট্রন আছে। তো এই একই মিনিটে এট এ টাইম যেই সময়ে এই ঘটনাটা ঘটছে, ঠিক একই সময়ে ধরে নাও দ্রবণ থেকে মাত্র একটা দস্তার পরমাণু, একটি দস্তার আয়ন পরমাণু হতে হলে কি করতে হবে? তাকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, কেন? তার 2 প্লাস চার্জ না। তো এখানে 20টি ইলেকট্রন একটু আগে জমা হয়েছিল, তার থেকে 2টা ইলেকট্রন খেয়ে ফেলছে কে? দস্তার পরমাণু, এখানে দস্তার আয়ন এখানে পরমাণু হতে গিয়ে। তাহলে 1 মিনিট পরে নিট ফলাফলটা কি? 20টি ইলেকট্রন হয়েছে উৎপন্ন, আর 2টি ইলেকট্রন ঘাটতি, মানে খেয়ে ফেলছে। তাহলে এখন নিট রইল কি? 18টা ইলেকট্রন দণ্ডের মধ্যে জমা আছে। এখনো স্বামী বুঝতে পারে নাই। স্যার বুঝতে পারছি। আবার যদি এই সহজ বিষয়ে যদি আবার যদি প্রশ্ন করিও, কিন্তু মনোযোগী হয়ে পরে যদি না বুঝো, অবশ্যই করবা, নিজের বিবেককে প্রশ্ন করবা যে আমি মনোযোগী ছিলাম কিনা। আবারও সবাইকে বলছি মনোযোগী হও, খুব সিলেবাসটা পিছিয়ে আছি।
অনেক সময় লেগে যাচ্ছে আমাদের, না আবার অর্গানিক কেমিস্ট্রি বাকি অংশটা পড়াতে হবে, ম্যাম যেটা বাকি থাকবে। এই সিলেবাসটা কমপ্লিট করবো কিভাবে যদি তোমরা এভাবে পিছিয়ে থাকো? পিছিয়ে থাকলে চলবে না, জিনিসগুলো এগুলো না বোঝালেও কিন্তু হয়। অনেকে ডিরেক্টলি তোমার ইএমএফ এর অঙ্ক করে ফেলে, আমরা তো সেটা যাচ্ছি না, চাচ্ছি তোমাদের জন্য মুখস্থ করতে না হয়, বিষয়গুলো কিভাবে হচ্ছে এটা বুঝাইতে চাচ্ছি, না করে কিন্তু হয়ে যায়। আমার এগুলা এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে না যে এটা কিভাবে বিভবটা সৃষ্টি হলো, এখানে কিভাবে ইলেকট্রনগুলো জমা হলো, এটা কিন্তু পরীক্ষায় আসবে না, না এটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসে ইএমএফ এর মান নির্ণয় করা। কিন্তু এই যে ইএমএফ কি জিনিসটা, কি এটা কিভাবে সৃষ্টি হয়, বিভবগুলো কি, বিভবই না বুঝলে তো কিভাবে ইএমএফ করব? আগা বুঝলাম না, কিছুই বুঝলাম না, মাঝখান থেকে টানাটানি করলাম, কিছু হবে? এগুলা স্থায়ী হবে না, শুধু মুখস্থ করলাম যে ইএমএফ এইভাবে করতে হয়, ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন কয়ে ফেললাম, অঙ্ক হয়ে গেল। এগুলো হয় কিন্তু আসলে মুখস্থ হয়ে গেল, একদম মুখস্থ হয়ে গেল, কিন্তু বিষয়গুলো কিভাবে হলো এটা বোঝা দরকার আছে। আসো এবার তাহলে 1 মিনিটের মাথায় গিয়ে আমরা দেখলাম এই দণ্ডের মধ্যে কি হলো, 18টা ইলেকট্রন জমা হলো, কিন্তু দ্রবণে কিন্তু দেখো 10টা আয়ন অতিরিক্ত আসছে আর একটা আয়ন এখান থেকে গেছে, তার মানে 9টা আয়ন কিন্তু 1 মিনিটের মাথায় অতিরিক্ত হয়ে গিয়েছে। খেয়াল করো, এখানে যতগুলো আয়ন ছিল 100 জিঙ্ক আয়ন ছিল, তার থেকে মাত্র একটা আয়ন গিয়ে পরমাণু হয়েছে, তার মানে 99টা আয়ন আছে। এখন এখানে 10টা আয়ন আবার আসছে, তো 99টা আর আগের 99টা এখান থেকে একটা চলে গেছে আর 99টা আছে, তাহলে এখানে আবার 10টা নতুন করে আসছে, তাহলে 109টা হয়ে গেল না এই দ্রবণের মধ্যে জিঙ্ক আয়নের পরিমাণ। তার মানে 1 মিনিট শেষে এখানে 109টা জিঙ্ক আয়ন, কিন্তু সালফেট আয়ন কিন্তু 100ই আছে, এটার পরিবর্তন হয় নাই। আচ্ছা, তার মানে আমরা দেখতেছি সময়ের সাথে সাথে দ্রবণে 10 তার আয়নের পরিমাণ অর্থাৎ ক্যাটায়নের পরিমাণ কিন্তু বাড়ছে। সময়ের দিকে একটু তাকাই, ঘড়িটা বন্ধ হয়ে গেল। ওকে, আর 10 মিনিট আছে। খেয়াল করি 1 মিনিট পরে, তাহলে দ্বিতীয় মিনিটে কি হবে খেয়াল করো। দ্বিতীয় মিনিটে দেখা যাবে যে এই দণ্ড থেকে এখানে তো পরমাণুর কোনো অভাব নাই, এখানেও আয়নের কোনো অভাব নাই। দ্বিতীয় মিনিটে, এটা হচ্ছে প্রথম মিনিটের ফাংশন, এটা হচ্ছে প্রথম মিনিটের ফাংশন, তাহলে সেকেন্ড মিনিটে দ্বিতীয় মিনিটে কি হবে খেয়াল করো। আগে 10টা আসতো, এখন মনে করো 9টা 10 তার পরমাণু, 9টা, একটা কমে গেছে, একটা কমে গেছে। কারণটা কি জানো? 10 তার আয়নের পরিমাণ এখানে অনেক বেড়ে গেছে, তাই আসার টেন্ডেন্সিটা একটু কমে যাচ্ছে, কারণ যত বেশি সংখ্যা বাড়বে আসার টেন্ডেন্সিটা কমে যাবে। আমরা যখন মালয়েশিয়া লোক পাঠাতাম তখন দেখা গেল যে মালয়েশিয়া এত কাজের চাহিদা, প্রচুর মানুষ মালয়েশিয়া যাইতো, পার ডে 300-400 করে যাইতো। একজনে গেল, তার ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন সবাইকে নিত, তাড়াতাড়ি আয়, অনেক কাজ, অনেক টাকা। কিন্তু একটা পর্যায়ে এমন হলো, মানুষ যেতে যেতে প্রথম দিকে যাওয়ার পরিমাণ খুব কম ছিল, আসার পরিমাণ খুব বেশি, যাওয়ার পরিমাণ বেশি ছিল, আসার পরিমাণ খুব কম ছিল। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে এত বেশি বাঙালি বেড়ে গেছে, একটা কাজ একজনে 10,000 টাকা বেতনে করছে, আরেকজনে গিয়ে আমাকে তো 8,000 টাকা দিলে আমি কাজটা করব, তাহলে ওই কোম্পানি কি করবে? তাকে বাদ দিয়ে তারে। তার মানে বাঙালি এত বেশি পরিমাণ বেড়ে গেল যে কাজের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকলো, সুযোগ সুবিধা কমতে থাকলো। তখন দেখা গেল যে গ্রাজুয়ালি যাওয়ার পরিমাণ আগের থেকে কমছে আর আসার পরিমাণ আগের থেকে বাড়ছে। একটা পর্যায়ে কি হবে? যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ আসতেছে, সাম্যাবস্থা চলে আসবে। আমি কিন্তু এটা বাস্তবিক একটা উদাহরণ দিলাম, খেয়াল করো। তাহলে এখানে 10 তার পরমাণুগুলো আয়ন হয়েছে, কিন্তু 10 তার আয়নের সংখ্যা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। একটা পর্যায়ে কি হবে? দ্বিতীয় মিনিটে কিন্তু প্রথম মিনিটে যতগুলো 10 তার পরমাণু আয়ন হয়েছে, ঠিক দ্বিতীয় মিনিটে কিন্তু অতগুলো 10 তার পরমাণু কি হবে না? আয়ন হবে না। তাহলে 9টা 10 তার পরমাণু 18টি ইলেকট্রন ত্যাগ করিয়া 9টার 10 তার আয়ন সৃষ্টি করবে। ঠিক বিপরীত কাজটা, অর্থাৎ এখানে 10 তার আয়নের পরিমাণ খুব বেড়ে গেছে, তাহলে প্রথম মিনিটে কিন্তু মাত্র একটা 10 তার আয়ন পরমাণু হয়েছে, এখন দেখা যাবে যে 2টা 10 তার আয়ন 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা 10 তার পরমাণু হিসাবে জমা হচ্ছে। খেয়াল করিও বাবা। তাহলে দ্বিতীয় মিনিটে 18 মিনিটে, প্রথম মিনিটে কিন্তু 18টা ইলেকট্রন কিন্তু নিট আমার জমা হয়েছিল এখানে, এখন দ্বিতীয় মিনিটে দেখো 18টা ত্যাগ হয়েছে, মানে জমা হয়েছে, তার থেকে 4টা ইলেকট্রন আবার খাওয়া হয়ে গিয়েছে, তাহলে মোট নিট রইলো কয়টা ইলেকট্রন? 14টা। তাহলে দ্বিতীয় মিনিটে কিন্তু দেখো 14টা ইলেকট্রন এখানে জমা হয়েছে। এইভাবে তৃতীয় মিনিটে দেখবা যে আরো একটা 10টা পরমাণু কম আসবে, 10 তার আয়ন আরেকটা কি হবে? বেশি যাবে। এইভাবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি আসবে? যতগুলো 10 তার পরমাণু আয়ন হবে ততগুলো 10 তার আয়ন এখানে গিয়ে আবার কি হবে? পরমাণু হবে, অর্থাৎ সাম্যাবস্থা চলে আসবে। কিন্তু সাম্যাবস্থা মনে করো 5 মিনিট পরে গিয়ে সাম্যাবস্থা আসছে, তাহলে 5 মিনিট যাইতে এই 5 মিনিটে প্রথম মিনিটে 18টা ইলেকট্রন জমা হয়েছে, দ্বিতীয় মিনিটে 14টা ইলেকট্রন জমা হয়েছে, তৃতীয় মিনিটে নিশ্চয়ই 10টা ইলেকট্রন, চতুর্থ মিনিটে 8টা ইলেকট্রন, পঞ্চম মিনিটে আরো 6টা ইলেকট্রন আসলো, এরপরে সাম্যাবস্থা চলে আসলো। তাহলে সাম্যাবস্থা যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যতগুলো পরমাণু আয়ন হলো ততগুলো আয়ন পরমাণু হলো, এই সাম্যাবস্থা যাওয়ার আগ পর্যন্ত এখানে কি একটা ইলেকট্রন জমা হতে হতে একটা নেগেটিভ বিভবের সৃষ্টি হবে না? জানো তো কোথাও ইলেকট্রন জমা হলে সেখানে বিভব বাড়তে থাকে। বিভব বুঝো? বিভব তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দেই। আচ্ছা, পুকুর, মনে করো এটা একটা পুকুর, এই পুকুরের পানি মনে করো এটা হচ্ছে বাঁধ, এটা হচ্ছে পুকুরের বাঁধ, এখন পানি এখানে আছে, এই বাঁধের উপরে যে চাপ দিচ্ছে, এখন পানি যদি আরেকটু বাড়ে বাঁধের উপর চাপ আরো বাড়বে, পানি যদি আরো বাড়ে বাঁধের উপর আরো চাপ বাড়বে, একটা পর্যায়ে দেখবা যে বাঁধটা হয়তো ভেঙেই ফেলবে, এত চাপ সৃষ্টি হবে। তাহলে এখানে পানি আগে যখন কম ছিল তখন তার বিভব শক্তি যা ছিল, আস্তে আস্তে কিন্তু তার মধ্যে সঞ্চিত শক্তি, কাজ করার শক্তি কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু একটা
তার মানে কোনো কিছুর পরিমাণ যত বাড়তে থাকবে তার বিভব বাড়তে থাকে, কোনো কিছুর উচ্চতা যখন যতই বাড়তে থাকবে তার মধ্যে বিভব বাড়তে থাকে। এগুলো তোমরা জানো তো নাকি? জি স্যার। তাহলে এখানে যে এই যে দণ্ডের মধ্যে ইলেকট্রন জমতেছে, ইলেকট্রন জমতে জমতে অনেক হয়ে গেল, তাহলে এখানে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ আগে যা ছিল তার থেকে কিন্তু জমতে জমতে নেগেটিভ চার্জ অনেক বেশি হয়ে গেল, তার মানে তার নেগেটিভ বিভব অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেল। কখন? সাম্যাবস্থায় আসা পর্যন্ত। বুঝতে পেরেছো? এখন ধরে নাও সাম্যাবস্থায় আসছে, তো সাম্যাবস্থা এই যে এখানে সাম্যাবস্থা বিরাজ করছে, এর মানে কি এই দণ্ডের মধ্যে অনেকগুলো ইলেকট্রন জমা হয়ে সর্বোচ্চ একটা বিভব সৃষ্টি হয়ে আছে, সর্বোচ্চ একটা বিভব সৃষ্টি হয়ে আছে, অনেক ইলেকট্রন অনেক ইলেকট্রন অনেক ইলেকট্রন জমা হয়েছে, ইলেকট্রনের পরিমাণ অনেক অনেক বেশি। আচ্ছা স্যার, এখানে ইলেকট্রন জমা হয়ে এখানে একটি নেগেটিভ বিভব সৃষ্টি হয়েছে, এটা একটা একক তড়িৎদ্বার বিভব। আচ্ছা, এখন ঠিক অপোজিট কাজটা এখানে ঘটবে, দেখো অপোজিট কাজটা এখানে ঘটবে, আমরা একটু বুঝাচ্ছি কি ঘটবে এখানে, খেয়াল করো। এখানে প্রথম মিনিটে 10টি কপার আয়ন 20টি ইলেকট্রন গ্রহণ করবে, কারণ ধাতুর মধ্যে যেহেতু এটা ধাতু, ধাতুর মধ্যে তোমরা জানো মুক্ত ইলেকট্রন থাকে, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, একদম মুক্ত, ধাতব বন্ধনের পর যে ইলেকট্রনগুলো মুক্ত হয় সেই ইলেকট্রনগুলোই কিন্তু বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। এখন যেহেতু কপার আয়নের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, কপার আয়নের যেহেতু ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হবার, চার্জ মুক্ত হবার প্রবণতা বেশি, আর দণ্ডের মধ্যে যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, তাহলে কপার আয়নগুলো দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে করে কপার পরমাণু হিসাবে এই দণ্ডে জমা হতে থাকবে, যেহেতু তার অস্ফটিক চাপ বেশি, যেহেতু তার আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, একটু আগেও আমরা বলেছি। তাহলে মনে করি প্রথম মিনিটে 10টি কপার আয়ন 20টি ইলেকট্রন গ্রহণ করে 10টি কপার হিসাবে দণ্ডে জমা হয়েছে, আর মাত্র একটি কপার পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে 20টি ইলেকট্রন গ্রহণ করছে দণ্ড থেকে, তাহলে দণ্ডের মধ্যে কয়টি প্লাস চার্জ সৃষ্টি হবে? 20টি। সাপোজ ধরে নাও এখানে 20টা প্লাস চার্জ আছে, ধরে নাও আর কি, মনে করো এখানে 20টা প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, কেন? কারণ 10টি কপার আয়ন এখান থেকে 20টি ইলেকট্রনকে খেয়ে ফেলেছে দণ্ড থেকে, তাহলে দণ্ডের মধ্যে 20টি প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, আর এখান থেকে মাত্র একটি কপার পরমাণু 2টি ইলেকট্রন ছেড়ে গেছে, এখানে 2টি ইলেকট্রন ছেড়ে গিয়ে কপার আয়ন হয়েছে, তাহলে 2টি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ আর 2টি পজিটিভ চার্জ প্রশমিত হয়ে গেল, তাহলে এখানে আরো 18টি পজিটিভ চার্জ কিন্তু 18টি পজিটিভ চার্জ কিন্তু এখানে আরো রয়ে গেল। খেয়াল করো প্রথম মিনিটে এই দণ্ডের মধ্যে 18টি পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, 18টি ঘাটতি সৃষ্টি হয়েছে, তাহলে এভাবে দ্বিতীয় মিনিটে আরো এরকম 14টি মনে করো পজিটিভ চার্জ সৃষ্টি হবে, তৃতীয় মিনিটে কমতে থাকবে, এইভাবে বাবা এই দণ্ডের মধ্যেও কিন্তু পজিটিভ চার্জ জমা হতে থাকে। কারণ কি, একটা পর্যায়ে সাম্যাবস্থা আসবে, যতগুলো কপার আয়ন এখানে পরমাণু হবে ঠিক দ্রবণ থেকে আবার ততগুলো কি হবে, কপার পরমাণু কি হবে, আয়ন হবে, বাড়তে থাকবে, এখানে জমা হওয়ার পদার্থের পরিমাণ সময়ের সাথে সাথে কমতে থাকবে, আর দণ্ড থেকে কপার আয়ন হবার প্রবণতা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, একটা পর্যায়ে দোনোটা সমান হয়ে যাবে। কিন্তু সমান হওয়ার আগ পর্যন্ত, সাম্যাবস্থা হওয়া পর্যন্ত কিন্তু এই দণ্ডের মধ্যে একটি নির্দিষ্ট পজিটিভ চার্জ জমা হয়ে একটা পজিটিভ বিভব, সর্বোচ্চ পরিমাণ একটা পজিটিভ বিভব কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে সৃষ্টি হচ্ছে ইলেকট্রনের উৎপন্ন হচ্ছে, নেগেটিভ বিভব সৃষ্টি হচ্ছে, আর এখানে একটি পজিটিভ বিভব সৃষ্টি হচ্ছে, এখানে ঘাটতির সৃষ্টি হচ্ছে। এখন তুমি খেয়াল করো, তুমি যদি এই দুইটা তড়িৎদ্বার, এখন কিন্তু তাদের মধ্যে কোনো সংযোগ নাই, এখন কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার কোনো স্পর্শ নাই, এখন তুমি যদি কি করো, এখান থেকে একটি তার, পরিবাহী তার যদি তুমি এখানে কি করো, একটি রোধ বা রেজিস্ট্যান্স যুক্ত করে, রেজিস্ট্যান্স কেন যুক্ত করি, ইলেকট্রন ডিরেক্টলি গিয়ে কোনো ডিভাইসে ঢুকতে না পারে, প্রবাহ মাত্রা অর্থাৎ ডিভাইসটি যদি স্পর্শকাতর হয় নষ্ট হয়ে যাবে, ফিলামেন্ট নষ্ট হয়ে যাবে লাইট থাকলে, তাহলে একটা রেজিস্ট্যান্স দিলে কি হবে, প্রবাহ মাত্রাটা তোমার কি হবে, নিয়ন্ত্রিত হবে। তাহলে এখানে মনে করো একটা লাইট দিছো, লাইট একটি বাল্ব দিয়েছো, লাইট দিয়েছো, এরপর এখানে চাবি দিয়েছো, তারপরে এর সাথে যুক্ত করেছো। এখন তুমি যদি এই চাবিটা অন করো, তাহলেই কিন্তু এই এখানে জমা হওয়া ইলেকট্রন, অর্থাৎ তোমাকে বলতে চাচ্ছি বাবা, এখানে একটি পানিপূর্ণ ড্রাম আছে আর এইখানে একটি খালি ড্রাম আছে, এটার মধ্যে অনেক অভাব, খালি, কোনো পানি নাই। এখন এদের মধ্যে একটা কি আছে, নল আছে, এই নলটার মধ্যে কি আছে, একটি প্লাগ আছে, এখন এটা পানি দ্বারা পূর্ণ আছে। দেখো এখন যখনই তুমি প্লাগটা অন করবা, এখান থেকে কিন্তু প্রবাহ, পানির প্রবাহ কিন্তু দ্রুত এখানে এসে এটা কিন্তু আস্তে আস্তে দুটোটা কিন্তু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বুঝতেই পারতেছো? তাহলে এখানে অনেক ইলেকট্রন আর এখানে অনেক পজিটিভ চার্জ, কখনোই পজিটিভ চার্জ ইলেকট্রনের দিকে যাবে না, সবসময় ইলেকট্রন পজিটিভের দিকে যাবে, কারণ ইলেকট্রনের ভর শূন্য বা শূন্যের কাছাকাছি, পজিটিভ চার্জ কিন্তু প্রোটন, তার কিন্তু ভর অনেক বেশি, পজিটিভ চার্জ কিন্তু তোমার নড়াচড়া করে না। তাহলে ইলেকট্রন অ্যানোড থেকে যেখানে ইলেকট্রন ত্যাগ হয়, যেই তড়িৎদ্বারে নিট বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়, এটা হচ্ছে অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে ইলেকট্রনের গ্রহণ বেশি হয় সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যানোডে ইলেকট্রন ধীরে ধীরে জমা হয়ে এখানে কিন্তু অনেক বিভবের সৃষ্টি হয়েছে, অনেক ইলেকট্রন এখানে জমা হয়েছে। যখনই সুইচটা অন করব, তখনই এখান থেকে ইলেকট্রন দ্রুততার সাথে এই
বর্তনীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে। ইলেকট্রনের প্রবাহ যেদিক দিয়ে হবে এখানে এসে পজিটিভ চার্জগুলো প্রশমিত হতে থাকবে। তাহলে এখানে যখনই তোমার ইলেকট্রন প্রবাহ মানে পরিমাণ কমে যাবে, এই বিক্রিয়াটি আবার ঘটতে থাকবে, দ্রবণ চাপ আবার এরকম ঘটতে থাকবে এবং ইলেকট্রন প্রবাহ ঠিক থাকবে। অবশ্যই এর সাথে আমরা লবণ সেতু ব্যবহার করব। লবণ সেতু নিয়ে পরে আমরা আলোচনা করব। লবণ সেতু এখানে প্রবাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য লবণ সেতু বা সল্ট ব্রিজ কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আরো নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তো এইভাবে তোমার যতক্ষণ সুইচ অন করবে এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয়ে এই তড়িৎ বর্তনীর ভিতর দিয়ে এখানে আসতেই থাকবে, এখানে উৎপন্ন হতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত দস্তা পূর্ণ ক্ষয়প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকবে। আর ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, তাহলে এদিকে হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বিদ্যুৎ প্রবাহ মনে রাখবা ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিক। ইলেকট্রন প্রবাহিত হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আর বিদ্যুৎ প্রবাহিত হয় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এখন এই ইলেকট্রনের প্রবাহের জন্যই কিন্তু লাইটটা জ্বলে উঠলো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। রাসায়নিক পদার্থের রাসায়নিক শক্তি দেখো তড়িৎ প্রবাহে অর্থাৎ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে রাসায়নিক পদার্থের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যেই কোষটাতে হচ্ছে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এটা একটা ড্যানিয়েল কোষ, এটা একটা ড্যানিয়েল কোষ। এটাকে আমরা ড্যানিয়েল কোষ বলি কারণ এখানে এক তড়িৎদ্বার, এটা অর্ধেক, এটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। এটাকে অর্ধকোষ কেন বলছি, এখানে একটি তড়িৎদ্বার আছে এবং তার লবণের দ্রবণে নিমজ্জিত আছে, এখানে আরেকটি তড়িৎদ্বার আছে তার লবণের দ্রবণে নিমজ্জিত আছে। এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এটা অ্যানোড অর্ধকোষ, এটা ক্যাথোড অর্ধকোষ। এখানে ইলেকট্রন উৎপন্ন হয়, এখানে ইলেকট্রন জমা হয়, একটি বিভব সৃষ্টি হয়, এখানে পজিটিভ চার্জ একটি বিভব সৃষ্টি হয়। যখন এদেরকে আমরা বর্তনী দিয়ে তার দিয়ে যুক্ত করি তখনই এক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন আরেক তড়িৎদ্বারে চলতে থাকে। এবং এভাবে কিন্তু আগামী ক্লাসে আমরা এটার একটা ভিডিও তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করব, দেখাবো কিভাবে ড্যানিয়েল কোষে একটা তড়িৎদ্বার কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ইলেকট্রনগুলো এক তড়িৎদ্বার থেকে কিভাবে আরেক তড়িৎদ্বারে যাচ্ছে এবং বিদ্যুৎ প্রবাহিত হয়ে কিভাবে লাইট কিংবা ফ্যান এগুলো চলছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে একটি ভিডিও কন্টেন্ট আছে, আমরা এটা দেখাবো, প্রত্যেকে দেখতে পাবা কিভাবে আসলে বিকাটা হচ্ছে। খুব সহজ, বা তুমি চাইলে এখনো গুগল বা ইউটিউবে গিয়ে তুমি ইলেকট্রোকেমিক্যাল সেল স্যার মানে বলো। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। বলেন। স্যার একটা হলো স্যার জিঙ্ক তো ইলেকট্রন ত্যাগ করবে না, তাহলে স্যার এখানে জমা হয় কিভাবে দণ্ডে? আর আরেকটা হলো স্যার ইলেকট্রনের প্রবাহিত স্যার বিদ্যুৎ প্রবাহ, তাহলে স্যার এটা বিপরীত দিক হলো কেন? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ তো হচ্ছে একটি এনার্জি, বিদ্যুৎ তো হচ্ছে শক্তি। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুতের প্রবাহ মাত্রাটা তার বিপরীত দিকে হয়। এটা তো ফিজিক্সের বিষয়, আমি ব্যাখ্যা দিলে দিতে পারবো এখনই, কিন্তু এটা তো ফিজিক্স থেকে পাওয়ার কথা যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটবে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। কেন, কি জন্য? এগুলো তোমার ফিজিক্স টিচার অলরেডি পড়ানোর কথা। এগুলা তুমি মনে হয় প্রথম শুনলা যে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। স্যার আমি জানি স্যার ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, তার মানে ইলেকট্রনের প্রবাহের দিক আর বিদ্যুৎ প্রবাহের দিকে এক নয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আর বিদ্যুৎ প্রবাহিত হয় তার বিপরীত দিকে। এটা একটা আমি চাইলে বোঝাতে পারবো এখনই। তোমরা কি মিউজিক চেয়ার খেলেছো? মিউজিক চেয়ার, মিউজিক চেয়ার জি কখনো স্যার। খেলেছো, দেখেছো? মিউজিক চেয়ার কি হয়, মিউজিক চেয়ারে কি হয়, মিউজিক বাজে, একটা চেয়ার ফাঁকা থাকে। এখন আমি যদি আমার জায়গায়, এখন আমি চেয়ারে বসে আছি, আমার চেয়ারে আমি এখান থেকে উঠে যদি ফাঁকা চেয়ারটাতে যাই, তাহলে গেলাম ফাঁকা চেয়ারটাতে, তাহলে ফাঁকা চেয়ারটা কি হলো, পূর্ণ হয়ে গেল, কিন্তু আমার চেয়ারটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এখন ওখানে যে দাঁড়ায় আছে সে যদি আবার আমার চেয়ারে আসে তাহলে ওর চেয়ারটা আবার কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এখন এরপরে যিনি আছে সে যদি আবার তার চেয়ারে আসে তাহলে ওই চেয়ারটা আবার ফাঁকা হয়ে গেল। তাহলে মানুষজন আমরা আসতেছি কোন দিকে, এদিকে, ওই চেয়ার থেকে এই চেয়ারে, এই চেয়ার থেকে এই চেয়ারে, মানুষ আমরা আসতেছি এদিকে, আর ফাঁকা চেয়ার যাচ্ছে কোন দিকে? বুঝে নাই? জি স্যার। এটা অনেকেই বুঝে নাই কথাটা, আমি আবারও বলছি। দেখো, আমি ছিলাম এই চেয়ারে, এই চেয়ারটা ফাঁকা ছিল, দেখো এই চেয়ারটা ফাঁকা, আমি এখানে আসি, তাহলে আমি এখান থেকে এই ফাঁকা চেয়ারে গেলাম, তাহলে আমার চেয়ারটা ফাঁকা হয়ে গেল না? আমি কোন দিকে গেলাম, এদিকে, আর আমার ফাঁকা চেয়ার এখানে ছিল ফাঁকা চেয়ার, এখন হয়ে গেছে এটা ফাঁকা চেয়ার, তাহলে আমি যাচ্ছি এদিকে আর ফাঁকা চেয়ার আসতেছে কোন দিকে, এদিকে। এখন ওই মানুষটা যখন আবার এই ফাঁকা চেয়ারটা আসবে, তাহলে মানুষ আসলো ফাঁকা চেয়ারের জায়গায়, এই ফাঁকা চেয়ার আবার ওইখানে চলে গেল। বুঝে না এই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বিদ্যুৎ তো হচ্ছে একটি অদৃশ্য শক্তি, এটা একটা এনার্জি। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। বিদ্যুৎ যার কারণে লাইটটা জ্বললো ইলেকট্রনের কারণেই কিন্তু জ্বলছে, আসলে ইলেকট্রন প্রবাহিত হয়েছে বলেই তো বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, একটু আগে তোমরা বলা কি যেন আরেকটা কথা বললা, তুমি কি প্রশ্নজনক করলা, উদ্ভট সব প্রশ্ন। দস্তার কি বললা, পরমাণু থেকে আয়ন হয়, তাহলে ইলেকট্রন জমা হলো কেমনে, কি যেন একটা প্রশ্ন তুমি করলা, আবার একটু প্রশ্নটা জি করো তো। স্যার, এটাই স্যার। কি আবার বলো, আবার জিঙ্ক বলো। তো স্যার ইলেকট্রন ত্যাগ করবে না, ত্যাগ তাহলে করবে তো স্যার সেখানে, ইলেকট্রন জমা হবে কিভাবে?
তো ইলেকট্রন ত্যাগ করে তুমি যদি মনে করো যে ডিম পারে, মুরগি যদি ডিম পারে তাহলে মুরগি ডিম করলো, মুরগি ডিম ত্যাগ করলো, তাহলে মুরগি কি ডিম কি জমা হচ্ছে না? স্যার সেটা কি দ্রবণে চলে যাবে না? ইলেকট্রন দ্রবণে যাবে কেন? দ্রবণে ইলেকট্রন কখনো আসছে? এই কথাকে আমি ভুলেও কখনো বলেছি যে দ্রবণে ইলেকট্রন আসছে? এই দণ্ডে দস্তার পরমাণু ছিল, সে যদি ইলেকট্রন ত্যাগ করে যদি দ্রবণ দস্তার আয়ন হয়, তাহলে বলতো এখানে কি ইলেকট্রনগুলো সেই দণ্ডের মধ্যে ছেড়ে গেল না? এই যে ইলেকট্রনগুলো দেখালাম নেগেটিভ চার্জগুলো, আমি কি দ্রবণে দেখাইছি নাকি দণ্ডের মধ্যে দেখাইছি? দণ্ডে স্যার। তো দণ্ডে কি হচ্ছে? দণ্ডে ছেড়ে যাচ্ছে, দণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে জমা হচ্ছে। আমি কখনো দেখাইনি যে দ্রবণের মধ্যে ইলেকট্রনগুলো জমা হচ্ছে। ওই যে মুরগি ডিম পাড়া, মুরগি যদি ডিম ত্যাগ করে ডিম ছাড়ে তাহলে ডিমগুলো আস্তে আস্তে জমা হবে। আজকে একটা ছাড়লো, কালকে একটা ছাড়লো, পরশু একটা ছাড়লো, এইভাবে যত মুরগি ডিম পাড়তে থাকবে ততই এখানে ডিম জমা হতে থাকবে। ঠিক বুঝতে পেরেছো? কিন্তু এই ডিমগুলো, এই ইলেকট্রনগুলো কোথায় থাকবে? এই দণ্ডের মধ্যে থাকবে, দ্রবণে নয়। এই দণ্ড থেকে যখনই তুমি তার দ্বারা যুক্ত করবা, এই দণ্ড থেকে ইলেকট্রনগুলো তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এখানে যাবে। এখানে যাওয়ার কারণটা কি কে বলতে পারবে? অভি বলো তো দেখি, এখান থেকে ইলেকট্রন এখানে আসার কারণটা কি? স্যার আমরা তো জানি হচ্ছে ইলেকট্রনের মানে ভরটা হচ্ছে অনেক হালকা, আর প্রোটনের ভর শূন্য, হচ্ছে অনেক ভারী। হ্যাঁ। আর ইলেকট্রনগুলো প্রোটন তো পজিটিভ চার্জ, এক তো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবেই। একটু আগে বলেছিলাম এটা ঘাটতি, এটা হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ। এখন এখানে ঘাটতি হয়েছে, পজিটিভ চার্জ মানে ঘাটতি। এখানে ইলেকট্রন আগে ছিল, এর থেকে আরো ইলেকট্রনগুলো নিয়ে গেছে কে? কপার আয়ন। তাহলে এখানে ঘাটতি হয়েছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, গেলে ইলেকট্রনের প্রবাহ হবে, আর ইলেকট্রনের প্রবাহ হলে কি হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে একটা ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষের এইভাবেই কি হয়, কোষের ভিতরে যে কোষ আছে অর্ধকোষ, দুইটা অর্ধকোষ মিলে হচ্ছে একটা কোষ, পূর্ণ কোষ। একটা পূর্ণ কোষে দুইটা অর্ধকোষ থাকে, একটা হচ্ছে জারণ অর্ধকোষ যেখানে দ্রবণ চাপ বেশি থাকে, অস্ফটিক চাপ কম থাকে, আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ যেখানে অস্ফটিক চাপ বেশি থাকে, দ্রবণ চাপ কম থাকে। এরকম দুটি অর্ধকোষকে যদি আমরা তার দ্বারা যুক্ত করি তাহলে এটা একটা পূর্ণ কোষ হয়। তাহলে একটা পূর্ণ কোষের দুইটা অর্ধকোষ, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষে ইলেকট্রন জমা হতে হতে একটা নির্দিষ্ট নেগেটিভ বিভব সৃষ্টি হয়। বিজারণ অর্ধকোষে বা যেটার তড়িৎ রাসায়নিক সিরিজে যার নিচে অবস্থান সেটার মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে হয়ে একটি পজিটিভ চার্জ, পজিটিভ বিভব সৃষ্টি হয়। যখনই তুমি বিদ্যুৎ তার দ্বারা যুক্ত করবে তখনই ইলেকট্রনের প্রবাহ এক তড়িৎদ্বার থেকে অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে দ্রুত প্রবাহিত হবে এবং সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। কথা কি বুঝতে পারছো? এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। কেন? এখানে পদার্থের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে কোষে পদার্থের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। যেমন ড্যানিয়েল কোষ একটি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে ড্যানিয়েল কোষ, বিজ্ঞানী ড্যানিয়েল কর্তৃক আবিষ্কৃত এই কোষ, এটা একটা ড্যানিয়েল কোষ। কেমন? এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এরকম আমরা আগামী ক্লাসে আরো এই তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আরো কথাবার্তা আছে, অঙ্ক আছে, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আজকে যে সময় আছে আমাদের, ওরে 52 বেজে গেছে, 11টা 52। সরি বাবা, আমি এত লেট করছি কেমনে বুঝতে পারলাম না বাবা, সরি। আমি আজকে অ্যাটেন্ডেন্সও নিব না, প্লিজ দ্রুত ওই ক্লাসে জয়েন করো।